এই গল্পের চতুর্থ অধ্যায় ও অন্তিম পর্ব। পূর্ণিমার রাত, চারদিক ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সুবর্ণরেখায় বিস্তীর্ণ চটটাকে আলতো সাদা আর নীলচে আলোয় যেন রূপকথার রাজ্য বলে মনে হচ্ছিল। সুবর্ণরেখার সে ক্ষীণ ধারা চকচক করছে চাঁদের আলো পড়ে। শুনেছিলাম সুবর্ণরেখায় নাকি সোনার গুঁড়ো পাওয়া যায় অনেক সময়, তার জন্য তার নাম সুবর্ণরেখা। কিন্তু এই জ্যোৎস্নামাখা রাতে আস্ত নদীটাকে তো রূপোর বলে মনে হচ্ছে। আমি আর সুবিমল রিভার বেডে বসে রয়েছি, সামনে কাঠ জড়ো করে আগুন জ্বালানো। রোজই এভাবে এসে বসি এখানে। এই জঙ্গলটার গুমোট পরিবেশটা ভালো লাগতো না আমার। অশুভ অমঙ্গলজনক লাগতো এখানে হাওয়াটা। প্রত্নতত্ত্ববিদ ছিলাম তো, আমাদের মধ্যে এসব বিশ্বাসের চল আছে। পুরনো জিনিস নিয়ে কারবার আমাদের। এমন বহু ক্ষেত্রে এমন অনেক নিষিদ্ধ জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কতজনের অস্বাভাবিকভাবে প্রাণ গিয়েছে তার খবর আর কজন রাখে। তাতে অবশ্য আমাদের কাজের ওপর কোনো প্রভাব পড়ে না। আমাদের টিম এসেছিলাম এই প্রত্যন্ত একটা ঢিবি উপস্থিতির খবর পেয়ে। এসে দেখলাম মাটির থেকে উঠে এসেছে মন্দিরের চূড়োর মতো ইউ আকৃতির একটা স্থাপত্য। পোড়া ইটের তৈরি ওই চূড়োটায় এতগুলো বছরের মাটি পড়ে পড়ে ঢিবি মনে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো মন্দিরের চূড়ো হয়তো, কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম না, ওরকম নয়। ঢিবিটা ভাঙা হলো, তার ভেতরে কিছু আছে কিনা দেখার জন্য। ওটার ভেতরে মেঝের থেকে উদ্ধার হলো একটা কালো পাথর, আর তাতে জড়ানো রুদ্রাক্ষের মালা, শিবলিঙ্গ। ঢিবিটা ভাঙার সময় মেঝেতেও আঘাত লাগায় একটা কোণ ভেঙে গিয়েছিল। ভাঙা অংশ দিয়ে নিচের কালো অন্ধকার দেখা যাচ্ছিল। মেঝের নিচের অংশটি যে ফাঁপা তা বোঝাই যাচ্ছিল। আমরা ভেবে নিয়েছিলাম কোনো সুড়ঙ্গ কি না। এমন অনেক সময় হয়, হয়তো কোনো রাজারা গুপ্ত পালানোর পথ বা গুপ্তধনের পথ। ওই শিবলিঙ্গের মতন পাথরটা তুলে পুরো মেঝেটা ভেঙে ফেলতেই বেরিয়ে আসে এই কুয়ো, যাকে প্রথম আমরা সুড়ঙ্গ ভেবেছিলাম। সেই দিনই বিকেলে মেঝেটা ভেঙে কুয়ো বের হয়ে আসে। বিকেলে কমে যাওয়া আলোয় ওটার ভিতরে কি আছে না আছে তা বুঝতে না পেরে সেদিনের মতো ইতি দিই আমরা। সুবর্ণরেখার তীরে বসে সেই নৈসর্গিক পরিবেশে মনে মনে কল্পনা করার চেষ্টা করছিলাম, একটা গল্প তৈরি করার চেষ্টা করছিলাম। কেউ একজন একটা কুয়ো বা সুড়ঙ্গের ওপরে একটা শিবলিঙ্গ রেখে তৈরি করেছে একটা চূড়ো। কেন? পুজোর জন্য নিশ্চয়ই নয়। ভাবতে ভাবতে চোখ কখন যেন বুজে এসেছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই স্বপ্ন দেখছিলাম ওই কুয়ো থেকে উঠে আসছে গুটি কয়েক কালো কালো পা। উঠে আসতে চাইছে ওপরে। কোনো এক প্রাচীন রাজা হুকুম দিচ্ছে বন্ধ করে দিতে ওই মুখ। ভেতর থেকে উঠে আসছে নিষ্ফল গর্জন। সেই হাতের অধিকারীরা আক্রোশে ফুঁসছে, যদি কখনো ছাড়া পায় ছাড়বে না, তারা ছাড়বে না এই পৃথিবীতে। হঠাৎ পরিত্রাহী চিৎকার কানে এলো। অনুভব করলাম পাশ থেকে সুবিমল ঠেলছে আমায়। চোখ খুলতেই ও বলল, ওঠো প্রদীপ, চলো তো গিয়ে দেখে আসি কি হলো। আমরা দুজন সহ আরও কজন রিভার বেডে ছিলাম, বাকিরা জঙ্গলের মধ্যেই ছিল। চিৎকার শুনে পরিমরি সবাই মিলে ছুটে যায়। গিয়ে শুনি আমাদের টিমে দীপ্তাংশু নাকি কুয়োতে ঝাঁপ দিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করতে থাকে। হঠাৎ একটা ছেলে ঝাঁপ দিল কেন? কি এমন হলো? কিভাবে হলো? কেন হলো? এসব গুঞ্জন চলছে। এসবের মধ্যে একটা না একটা শব্দ অনেকক্ষণ থেকে কানে আসছিল। বুঝতে পারছিলাম না কিসের শব্দ সেটা। দেখলাম শুধু আমি না, অন্যরাও শুনতে পেয়েছে শব্দটা। সকলের মধ্যে একটা কৌতূহল দানা বাজছে শব্দটার উৎস নিয়ে। কেন জানি আমার চোখ নিজে থেকেই ওই উন্মুক্ত কুয়োটার দিকে গেল। কাঠ জড়ো করে যে আগুন জ্বালানো হয়েছিল তার নিভু নিভু আলোতে দেখতে পেলাম হুবহু স্বপ্নের মতো কিছু হাত উঠে আসছে। ধীরে ধীরে উঠে আসতে মিশমিশে কালো কিছু হাত। তারপর আস্ত শরীরী অবয়ব উঠে আসতে লাগলো। হাত পায়ে ভর দিয়ে থপ থপ শব্দ
করতে করতে এগিয়ে আসতে লাগলো ওরা। আমরা নড়তেও ভুলে গেছিলাম। প্রথম চমক ভাঙল আবার এক চিৎকারে। ওদের সামনে যে পড়েছিল তার গলা কামড়ে ধরছে ওই আধা মানুষ আধা জানোয়ার জাতীয় প্রাণীগুলো। চোখের সামনে ছিঁড়ে নিল তার মুন্ডুটা, তারপর খেতে শুরু করলো। একে একে শিকার হতে লাগলো সবাই সবাই। আপনি বাঁচলেন কি করে? ইন্দ্রকে নিয়ে রফিক এসেছে বলা উচিত, নাকি রফিকের সঙ্গে ইন্দ্র এসেছে বলা উচিত? তা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েই যায়। ইন্দ্র তো প্রথমে ভূত দেখার মতো চমকে গিয়েছিল, কিন্তু রফিকের শেষ কথার অদ্ভুত কৌতূহল ভর করেছিল ওর মাথায়। যাওয়া উচিত হচ্ছে নাকি হচ্ছে না সেটা নিয়ে আর ভাবেনি দ্বিতীয়বার। একটা মানুষ যার নাম ডেড বডির লিস্টে আছে, তার কথা তার ফ্যামিলিতে না দিয়ে, কাউকে না জানিয়ে তাকে নিয়ে বেরিয়ে পড়েছিল। দেখতে দেখতে এসে পড়েছিল সেই জঙ্গলটায়। ততক্ষণে সন্ধে নেমেছে সুবর্ণরেখার কোলে। জঙ্গলের মধ্যে সেই কুয়োটার পাশে বসেছিল একটা ছায়া মানুষ। প্রথম দর্শনে ওর বুকটা ধক করে উঠেছিল। ইন্দ্র ভাবতেই পারে না এমন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কেউ বসে থাকতে পারে, তাও আবার এত ঘটনার পর। ও দেখল রফিক এগিয়ে গেল তার দিকে, তারপর শান্তস্বরে বলল, এসেছে। ঘুরে তাকিয়ে দেখছিল সে সন্ধ্যের আলো আকাশ থেকে মিলিয়ে না গেলেও জঙ্গলে আধারটা বেশি। সেই অল্প ঘষা কাচের মতন আধারিতে ইন্দ্র আন্দাজ করল প্রায় 40 বছরের একটা লোক বসে রয়েছে কুয়োর পাশের একটা গাছের নিচে। সেও হিমশীতল কণ্ঠে বলল, তুমি জানতে চাও না কি হয়েছিল সেদিন, সেই 15 বছর আগে? জানা দরকার, একজনের জানা দরকার, কিন্তু সে আর জানতে পারবে না। হি 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 হেসে উঠল তিনি। ইন্দ্র বুঝতে পারছিল না ওরা কিভাবে জানলো ওর মনের কৌতূহলটা। ও তো কাউকে বলেনি। এবার ওর মনের কথাটা অলৌকিক উপায়ে সে বুঝতে পেরে বলল, যেভাবে আমি জেনেছি সেভাবে তোমাকেও জানতে হবে। আস্তে আস্তে সবাই জানবে, সবাই। রিনরিনে একটা হাসির রেশ ছড়িয়ে পড়ল। এবারও ইন্দ্রের গা কাটা দিয়ে উঠল। তবুও প্রশ্ন করেনি ও। ওর মনে হয়েছিল সবটা শুনে নিয়ে প্রশ্ন করবে। ওনার সব কথা শেষ হলে এবার মনের মধ্যে জমতে থাকা প্রশ্নগুলোর মধ্যে একটা করে বসল, আপনি বাঁচলেন কী করে? আর আপনি যেভাবে বলছেন ওই যে প্রাণীগুলোর কথা, ওরা কারা? ওই যেটা তুমি বললে প্রাণী, ওরাও প্রাণী, শুধু এ জগতের নয়। ইন্দ্র বুঝতে পারল না কথাটা। ওরাও প্রাণী, নরকের। ওদেরও খিদে পায় যেমন মানুষের পায়। ওরাও হাঁটে যেমন তুমি হাঁটো, একই, সব একই। ইন্দ্রের মনে হচ্ছিল উনি নরকের প্রাণী নয়, নিজের বাড়ির পোষ্য সম্বন্ধে বলছে। অদ্ভুত উপায়ে এই কথাটাও তিনি বুঝতে পেরে বললেন, পোষ্যই বলতে পারো মানে? হাসলেন উনি। ইন্দ্র দেখল ওর সাথে আনা টর্চটার আলো ফুরিয়ে আসছে, তার ওপর ঠান্ডাও বাড়ছে। আর মন অনেকক্ষণ থেকে ওকে বলছে, আবারও ভুল করছো। বারবার সৌরঙ্গের কথা মনে করিয়ে সাবধান করে দেওয়ার বৃথা প্রচেষ্টা ওর মন চালাচ্ছে। ওর দ্বিতীয় প্রশ্নে আসলো, প্রদীপবাবু, আপনি বলবেন তখন কিভাবে ওই প্রাণীদের আটকানো গিয়েছিল? কিছু সময় নিঃশব্দে কাটল। তারপর বললেন, শিবতলা গ্রামের নাম শুনেছ? ইন্দ্র মাথা নাড়ল। শুনেছে। এই জঙ্গলের সবচেয়ে নিকটতম গ্রাম, যেখানে কাল বেশ কিছু প্রাণ ঝরেছে। উনি বলে চললেন, ওই গ্রামে একটা শিব মন্দির রয়েছে। ওখানকার তখন যে পূজারী ছিলেন, উনি দেখতে এসেছিলেন ঘটনাটা শুনে। তখন ওই শিব আর রুদ্রাক্ষ দেখেই হোক বা যেইভাবেই হোক, উনি কি এক আন্দাজ করেছিলেন বলতে পারি না। 2 দিন পর সকাল সকাল এসে সাথে লোক এনে এখানের কুয়োটা বুঝিয়ে পুনরায় ওই পাথরটা বসিয়ে দিয়ে যান, অর্থাৎ পুনরায় শিব স্থাপন করে দেন। এই প্রথম রফিক কথা বলল। যা আমরা পাথর ভেবে প্রথম দিনই ফেলে দিয়েছিলাম, আর বন্ধন দিয়ে দেন এই পুরো স্থানটিকে। কখনো যদি কুয়োর ঢাকনাটা ভেঙেও যায়, ওরা এখান থেকে বাইরে জগতে যেতে পারবে না।
এমনিতেই এই জঙ্গলটায় কোনো প্রাকৃতিক নিয়ম চলে না, কোনো বাতাস বয় না, কোনো পশু প্রাণী আসে না। এখানের সবুজাভ গাছ মাতৃস্নেহে লালন করে না, উল্টে শ্মশানের শীতলতা দান করে। ইন্দ্র ভাবার চেষ্টা করলো ব্যাপারটা। তার মানে এই ঘটনা বন্ধন করতে হলে পুনরায় কুয়োটার মুখ বন্ধ করতে হবে, আর সাথে ওই শিবলিঙ্গটিকে স্থাপন করা দরকার। হাসির শব্দে চমক ভাঙল ওর। প্রদীপ হাসছেন। একটা রিনরিনে হাসির তরঙ্গ ছড়িয়ে পড়ছে জঙ্গল জুড়ে। গা কাটা দিল ইন্দ্রের। কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, হাসছেন কেন? তোমার সেই গুড়ে বালি ইন্দ্র। মানে? আবার হেসে উঠলেন তিনি, সাথে যোগ দিলেন রফিকও। ইন্দ্রের বুকের ভেতরটা যেন কেমন কেঁপে উঠল। এই রকম হাসি তো সৌরাঙ্ককে হাসতে দেখেছিল। আচ্ছা, এরাও ওর মতোই স্থির না? রফিককে তো গাড়িতে লক্ষ্য করেছিল, একইভাবে বসে এলো। এই লোকটিও স্থিরভাবে বসে একইভাবে শান্ত কণ্ঠে বলে চলল সব কথা। চোখের পাতাও তো। ওর শেষ প্রশ্নটা করে ফেলল ইন্দ্র, আপনি বেঁচে গেলেন কি করে? প্রথমে উত্তর এলো না। একটু সময় নিয়ে হাসিটা জোর করে থামিয়ে উনি বললেন, যেভাবে সৌরঙ্গ বেঁচেছিল। বুকটা ধক করে উঠল ইন্দ্রের। ভয় আর বিস্ময় মিশ্রিত চোখে তাকালো সামনের মানুষটির দিকে। মানুষ? শিওর মানুষ তো? উনি আশেপাশে হাত নাড়িয়ে যেন কাউকে নির্দেশ করতে করতে বললেন, যেমন মাধুকরী বেঁচে রয়েছে, যেমন দীপাংশু বেঁচে রয়েছে, যেমন রফিক বেঁচে রয়েছে। ইন্দ্র তড়াক করে উঠে দাঁড়ালো, চমকে তাকালো চারপাশে। ও এতক্ষণ দুজনের পরিস্থিতির কথাই জানতো। এখন দেখলো সামনে আরও 3টে অবয়ব। তার মধ্যে একজনের ছবি ও ওই মিসিং ফাইলে দেখেছে। নামটা তার বিলক্ষণ মনে আছে, কারণ তার নামটা ও সৌরাঙ্কের মুখে শুনেছিল, মাধুকরী। আরেক দুজনকে চিনতে পারেনি। তবে ওর থেকে 5 হাত সামনের গাছটার সামনে যে দাঁড়ানো, তাকে দেখে বুকের রক্ত হিম হয়ে এলো। সৌরাঙ্ক? এসব কি হচ্ছে? তার মানে কি? যাদের যাদের এই প্রাণীরা ওই কুয়োতে নিয়ে গেছিল, তারাই কি সশরীরে দাঁড়িয়ে? কিন্তু তা কি করে হয়? ওরা যে সৌরঙ্গকে উদ্ধার করেছিল। এবার ওর মনের কথাটা বুঝতে পেরেই প্রদীপ বলা শুরু করলো, মানুষের সাহায্য ছাড়া যে আমরা এই গণ্ডি ভাঙতে পারতাম না। তোমাদের জগতের কেউ যদি আমাদের নিয়ে না যায়, আমরা যে যেতেই পারতাম না। কে বের করলো? কেন? তুমি? ইন্দ্র কেঁপে উঠল। ও মানে? ও শুনল প্রদীপ বলছে, আর একবার এই জগতের বাইরে পা দিতে পারলে আমাদের আটকাবে কে? ইন্দ্রর মনে হচ্ছে ওর পায়ের জোর কমে আসছে। ওর কানে একটা কথা বাজলো, তোমাদের বলবো না। মানে? আর ভাবতে পারছে না ও বুঝেছে পালাতে হবে। ও এখানে রাতের অন্ধকারে আসাটা উচিত হয়নি। এবারও ওর মনের কথাটা বুঝতে পেরে সে বলল, তা যে হবে না ইন্দ্র, আমার যে বড্ড খিদে পেয়েছে, বড্ড। চমকে তাকালো ও সামনের মানুষটার দিকে। উঠে দাঁড়িয়েছে তিনি। তার মাছের মতো নিষ্প্রাণ চোখ স্থিরভাবে তাকিয়ে রয়েছে ইন্দ্রের দিকে। একটা পাথরের মূর্তির মতন ঢায় দাঁড়িয়ে আছে সে। ইন্দ্র দম বন্ধ করে তাকিয়ে রয়েছে, মনে মনে প্রহর গুনছে, এরপর কি হয়, কি হবে। চোখের পলক পড়তে না পড়তেই ধপ করে পড়ে গেল দাঁড়িয়ে থাকা প্রদীপের শরীরটা। ইন্দ্র চমকে 2 পা পিছিয়ে যায়। ওর মনে হয় ওর হাতটা না এবার বেরিয়েই আসে, কারণ শুধু প্রদীপই নয়, পরপর ধপধপ শব্দে গাছ থেকে ফল পড়ে খসার মতো পড়ে যাচ্ছে বাকিদের শরীরটাও। টিমটিমে আলোয় আতঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল শুধু ইন্দ্র। ইন্দ্রের পা যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। এই ঠান্ডার মধ্যেও ওর কপালের পাশ দিয়ে বেয়ে পড়ছিল ঘামের রেখা। একটু সময় নিল ধাতস্থ হতে। পালাতে হবে এবার। 2 পা এগিয়েও থমকে গেল ও। ওটা কি দেখল? নিজের ভেতরের পুলিশ সত্তা কৌতূহলী হয়ে উঠল। টর্চটা ফেলল প্রদীপের শরীরের ওপর। ওটা কি? ও কি? প্রদীপের মাথার পেছনের অংশে 2টো লাল গোলক চোখ। ইন্দ্র বুঝতে পারছে
ওর বুক ঢিপঢিপ করছে। মাথার পেছনের কালো অংশটা, যেটাকে চুল ভাবছিল, সেখানে একটা মুখের মতন আদর ফুটে উঠেছে। লাল চোখ দুটোর নিচে ধারালো দাঁতের রেখা। প্রাণীটা লেপ্টে আছে প্রদীপের শরীরের সাথে। আকস্মিকভাবে প্রাণীটা উঠে ঘুরে দাঁড়ালো ইন্দ্রের সামনে। ইন্দ্রের মনে পড়ে গেল প্রদীপের সেই কথাটা, অবশ্যই বলতে পারো। তার মানে প্রদীপ, সৌরাঙ্ক, এদের শরীরটা জাস্ট খোলস। এই শরীরে আশ্রয় করে মানুষগুলোকে কন্ট্রোল করে ওরা। মাই গড! আশেপাশে তাকালো, পাখিদের শরীর থেকে উঠে এসেছে ওই অদ্ভুত দর্শন প্রাণী। প্রত্যেকের শরীরে জ্বলজ্বলে লাল চোখ ওর দিকেই নিবদ্ধ। হিংস্র দাঁতের পাটির মধ্যে দিয়ে বেরিয়ে আসা জিভে রক্তের লালসা। ঠিক এই সময় নিভে গেল টর্চটা। অনেকক্ষণ ধরে জ্বলছিল, ব্যাটারি শেষ। এবার কি করবে ইন্দ্র? চারধারে ঘিরে থাকা কালো অন্ধকার নিমিষে যেন গিলে খেতে এলো আলো নিভতেই। লাল জ্বলন্ত কয়লার মতন চোখ ছাড়া আর কোনো কিছুই আলোর চিহ্ন নেই। 10 জোড়া চোখ ঘিরে রয়েছে ওকে। প্রাণীগুলোর মুখ থেকে অদ্ভুত অমানুষিক আওয়াজ ভেসে আসছে। ওদের দিকে এগিয়ে আসার শব্দ। ও পিছন ফিরে দৌড় পালালো, তবে বেশি দূর এগোতে পারল না। পালাতে গিয়ে গাছের গুঁড়িতে ধাক্কা লেগে উল্টে পড়ল ও। একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ দিয়ে, তবে সামনে নিল নিজেকে। ওকে যে পালাতে হবে এই নরক থেকে, কিন্তু উঠতে পারল না ও। তার আগেই ও দেখল ওর ওপর ঝুঁকে এসেছে একটা মুখ। অন্ধকারে মুখটাকে আলাদা করা যাচ্ছে না, কিন্তু এতক্ষণে অন্ধকারে চোখ সরে এসেছে ওর। ও বুঝতে পারছে একটা মুখ ঝুঁকে আসছে ওর দিকে। একটা বিকট আষ্টে গন্ধে দম বন্ধ হয়ে আসছে ওর। ও চকিতে এক ঝটকায় শরীরটাকে অল্প গুটিয়ে উঠে বসতে চাইল, তবে উঠে দাঁড়ানোর আগেই ও টের পেল ওর ঘাড়ের দুপাশ দিয়ে দুপাটি ধারালো ব্লেডের মতন দাঁত চেপে বসেছে। প্রচণ্ড যন্ত্রণায়ও হতাশায় চোখ বুজে ফেলল ও পারল না মৃত্যু মিছিল ঠেকাতে। এইভাবেই এই প্রাণীগুলো শিকার করে যাবে সাধারণ মনুষ্য জগতের প্রাণীদের। ইন্দ্র শেষ চিৎকারটাও করতে পারেনি, তার আগেই ধর থেকে খসে পড়ল ওর মাথাটা। কুলকুল শব্দে বয়ে চলা শান্ত সুবর্ণরেখার তীরে শান্ত বনের ভেতর তখন মুখরিত অমানুষিক কিছু ঘরঘর শব্দে। রক্তের আষ্টে গন্ধের সাথে কাঁচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। ইন্দ্র ছটপট করতে থাকা মুন্ডু শরীরটার দখল নিয়ে নিয়েছে নরকের প্রাণীগুলো। কারোর নখ চিরে নিচ্ছে ওর পেট, কারোর দাঁত ছিঁড়ে নিচ্ছে ওর কাঁধের মাংস। শরীর থেকে এক হাত দূরে পড়ে রইল শরীর থেকে ছিন্ন ভিন্ন হাত। ইন্দ্রের সাথে সাথেই এ জগতে হারিয়ে গেল সব হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য। আবারও হারিয়ে গেল ওই কুয়োর আসল রহস্য। অবশিষ্টাংশ। মর্গের দায়িত্বে থাকা বিমলের মুড এই 3 দিন ধরে হেব্বি খিচড়ে রয়েছে। যেন মরগ লেগেছে এ শহরে। বডি এসেছে চলে, আর বডিগুলোর কি ছিরি। মর্গে ঢুকলেই গা গুলিয়ে ওঠে ওর। ওটা মর্গ না সাক্ষাৎ নরক? কিন্তু সেই 7 সকালে যেতে হবে ওই নরকে। একজন এসেছে বডি আইডেন্টিফাই করতে। কে জানে ওই ঘরে ঢুকে নিজেই না ঠেসে যায়। বিরক্ত মুখে লোকটাকে বিমল বলল, আরে দাঁড়িয়ে পড়লেন কেন, আসুন। হাঁটতে হাঁটতে থেমে গিয়েছিলেন। বটগাছের নিচে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে নিজের ছেলের মতো লাগছে। ছেলের কথা মনে পড়তেই চোখটা ভিজে এলো। পরশু খবর দেখেছিল ঝাড়গ্রামে সুবর্ণরেখার তীরে কনস্ট্রাকশনের কাজে গিয়ে অজানা কোনো প্রাণীর আক্রমণে মারা গিয়েছে কতজন। তারপর পরেই অফিস থেকে খবর এসেছিল। স্ত্রী ভেঙে পড়েছিল কান্নায়। উত্তরবঙ্গ থেকে এখানে আসার টিকিট পায়নি বলে
আসতে 2 দিন কেটে গিয়েছে। আজ এসেছে ছেলের বডি চিহ্নিত করতে। হে আল্লাহ, এ কি শাস্তি দিচ্ছ তুমি? মনে মনে বললেন তিনি। মর্গের ছেলেটির ডাকে চমক ভাঙতে আবার এগোতে শুরু করলেন। আবার তাকালেন তিনি থানার বাইরের বটগাছটার দিকে। না, ভুল তো দেখছে না। যে দাঁড়িয়ে রয়েছে সে রফিকই। তবে কি? আনন্দে উত্তেজিত হয়ে উঠলেন। চোখ মুছে উল্টো দিকে ছুটলেন তিনি। বিমল দৌড়ানোর আওয়াজে পিছন ফিরে অবাক হয়ে গেল। আরে, কোথায় যাচ্ছে লোকটা? রফিকের বাবা ছুটে যাচ্ছে বটগাছটার দিকে। গিয়ে জড়িয়ে ধরল রফিককে, কিন্তু রফিকের মধ্যে কোনো বদল চোখে পড়ল না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর সব সমাপ্ত। নরকের জীবেরা, অন্তিম অধ্যায় সমাপ্ত। সিরিজটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমার নেক্সট ভিডিওটার জন্য।